নমস্কার, অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক তথা এই বেতন বৃত্তির আবহাওয়া, বিশেষ করে এসএসকে এমএসকে পুরসভা মাদ্রাসা শিক্ষা কেন্দ্র বা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সমগ্র শিক্ষার অন্তর্গত সমস্ত শিক্ষাকর্মী এবং শিক্ষক সবার উদ্দেশ্যে আমি বলছি। আমি প্রথমত এসএসকে এমএসকে শিক্ষক মহাশয়দের একটা বিশেষ বার্তা দিতে চাইছি বা বিশেষ ঘটনা মনে করে দিতে চাইছি। বামফ্রন্ট সরকার তখন যাবো করছে, যায়নি। 2011 সালের বিধানসভা নির্বাচনের আগে, সে অনেকদিন আগের ঘটনা, যদিও বিধানসভা ভোটের আগে তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী আনিসুর রহমান তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং অক্লান্ত পরিশ্রম করে নিজের অন্দরে, নিজের মন্ত্রিসভায় নিজের কলিগ মন্ত্রী মশাইদের সঙ্গে ঝগড়া, মানে আক্ষরিক অর্থেই ঝগড়া করে, কারণ সেই সময় সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী আব্দুল সাত্তার সাহেব বা কান্তি গাঙ্গুলি, তখন বামপটের মন্ত্রী মহোদয়গণ যথেষ্ট কিন্তু নিজেদের ভেতরেই অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করেছিলেন এই এসএসকে এমএসকে কেন্দ্র করে। এসএসকে এমএসকে গুলিকে পঞ্চায়েত বোর্ডের আন্ডারে আনার জন্য একটা বোর্ড তৈরির কথা ছিল, সেটা তারা কিন্তু সেই সময় অনুমোদন দেয়নি। তা সত্ত্বেও বিভিন্ন বিস্তর কাঠখড় পোড়ানোর পর সেই শ্রদ্ধেয় আনিসুর রহমান তিনি কিন্তু পঞ্চায়েত বোর্ডকে এগিয়ে নিয়ে গিয়ে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। শুধু বাকি ছিল রাজ্যপালের সই। তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী তিনিও কিন্তু রেডি ছিলেন বামপট আমলের রাজ্যপাল সই করার জন্য। তাহলেই কিন্তু সম্পূর্ণ একটা নতুন বোর্ড তৈরি হয়ে যেত সেদিন, মাদ্রাসা বোর্ডের মতোই। এবং আজ এই সমস্ত এসএসকে এমএসকে মাস্টারমশাইগণ প্রত্যেকেই অ্যাসিস্ট্যান্ট টিচারের পদমর্যাদা পেতেন এবং সেই অনুযায়ী বেতন। যেদিন তৎকালীন বিরোধী নেতা পার্থ চট্টোপাধ্যায়, বর্তমান জেলেবন্দি কয়েদি তৃণমূল জমানার প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি সদল বদলে গিয়ে বাংলা সৃষ্টি করলেন, গোপাল কৃষ্ণ গান্ধীকে গিয়ে কুমন্ত্রণা দিলেন, সই করিস না ভাই, সই করলে এদের বোর্ড হয়ে যাবে, এরা সব অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার অধিকার হয়ে যাবে, এরা গরিব গুরু মানুষ, একটু ভালো খাওয়া পড়া শুরু করে দেবে, সই করিস না। করলো না, ব্যাস আমরা এসে করব। কোন ভবিষ্যৎ দ্রষ্টা জ্যোতিষী তাদেরকে যে বলেছিল যে হ্যাঁ তোরাই আসবি, কিন্তু কেউ বলেনি, কিন্তু তাদের ধারণা মিলে গিয়েছিল। বামফ্রন্ট বিদায় নিল, তৃণমূল ক্ষমতা এলো। তৃণমূল ক্ষমতা আসা মাত্রই মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম দিনই বলেছিলেন চেয়ারে বসেই যে সমস্ত এসএসকে এমএসকে কে আমি এক ছাতার তলায় নিয়ে আসবো। কেন বলেছেন এ কথা? কারণ তার কয়েকদিন আগে, মানে কয়েক মাস আগে, ওই যে মোটা পার্থ, কালপ্রিট পার্থ, তিনি বলেছিলেন আমরা এসে ক্ষমতায় আসলে এগুলোকে অনুমোদন করে দেবো বা বোর্ড করে দেবো, এই মুহূর্তে এমবার্গো জারি আছে, এসব করা যাবে না। হয়তো সেই সুর টেনেই ললিপপ চোষানোর রাজনীতি তো মুখ্যমন্ত্রী চিরকালই করে আসছেন। তাদের পড়া খাওয়াচ্ছেন, চুষাচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট টিচার যারা চাকরিহারা তাদেরকে চুষাচ্ছেন, এসএসকে চুষাচ্ছেন, সবাইকে তো ললিপপ চুষাচ্ছেন। তা তিনি ললিপপ চুষিয়ে শান্ত করার জন্য বলেছেন
এক ছাতাতে রাখলো ওই পর্যন্ত সবাই জানে। রাজ্য সরকার ভাঁওতা দিতে একদম ওস্তাদ, কেউ বিশ্বাস আর করে না। এবার প্রশ্ন হচ্ছে, প্যারা টিচারদের ঘটনা, এই বর্তমান যা নেতা, আমার মনে হয় অনেকেই জানে না 2009 সালের কি ঘটনা ঘটেছিল। 9 সালে প্যারা টিচারদের আন্দোলনে তৎকালীন মুখ্যমন্ত্রী অর্থাৎ বিরোধী নেত্রী বলেছিলেন, তোমরা আমাকে ভোট দাও, আমি ক্ষমতায় এসে তোমাদেরকে সব পার্মানেন্ট করে দেবো। এক ললিপপ, আমি ক্ষমতায় এসে এক ছাতার তলায় নিয়ে আসবো সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিকে, আমি ক্ষমতায় এসে প্যারা টিচারদের সম্পূর্ণ পার্মানেন্ট করে দেবো, অর্থাৎ ভোট দাও। ভোট দিয়েছেন, ক্ষমতা এসেছে, কিন্তু যথারীতি প্রতিশ্রুতি রক্ষা নয়, প্রতিশ্রুতি ভুলে যাওয়া, সেই ট্র্যাডিশন তিনি বজায় রেখেছেন, কিছু করা নেই। এইবার একটা কথা, যে মুখ্যমন্ত্রী স্বয়ং এইসব সমগ্র শিক্ষার কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী আর যারা আছেন, তাদেরকে নিয়ে যে করে দেবো, এই করবো, সেই করবো করে ভুলে যাচ্ছেন। আর সেখানে এই নেতা, ওই নেতা, সেই নেতা, 3-4 জন নেতা, তারা বিভিন্ন সময়ে চেষ্টা করছেন নিজেদের ক্রেডিটটাকে সামনে আনার, যে আমরা করছি, আমি করছি, এই করছি, সে কিছু করছে না। যে নেত্রীর অর্ডার ছাড়া বাংলার গাছের একটা পাতা নড়ে না। একটা পোস্ট, সব ল্যাম্প পোস্ট আপনারাই বলেন, আর সেখানে নেতারা মানি বানিয়ে নিয়ে আসছে, এটা আপনার বিশ্বাস করছেন? কারো ক্রেডিটে কিছুই হচ্ছে না, অনেকেই লাফালাফি করে, ক্রেডিট ভুল প্রমাণ করে কেটে পড়ে। কোথায় জয়দেব গিরিরাজ? কোথায় রবিউল ইসলাম? কোথায় মুকলেশুর রহমান বিশ্বাস? কোথায় মহিদুল ইসলাম? মহিদুল ইসলাম আউটার, ডক্টর আব্দুল সালাম সাহেব তিনিও আউটার। মাঝে মাঝে দু একটা আউটার জুটে যায় বেশ, তারপর খেলা জমিয়ে দিয়ে সেম সাইড গোল করে কেটে পড়ে। সবাই কেটে পড়েছে, বাকি শুধু আব্দুল সালামের পালা। আজকেও গেল জিও, আগামী শুক্রবার পর্যন্ত টাইম, সেটাও যাবে। কারণ এইগুলো যে হচ্ছে, স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে এগুলো জানেন। প্যারা টিচার ভাই, এসএসকে এমএসকে ভাই বোনেরা, আপনারা কি জানেন মুখ্যমন্ত্রী এগুলো সত্যি অবগত আছে? সন্দেহ আপনাদেরও আছে। আপনাদের মনে যথেষ্ট সংশয়ের অন্ধকার আছে, আমি জানি। প্যারা টিচারদের নিয়োগটা ছিল অত্যন্ত স্বচ্ছ, প্রত্যেকেই একটা নির্দিষ্ট যোগ্যতমান নির্ণায়ক স্কোরিংয়ে উত্তীর্ণ হয়ে তারা নিযুক্ত হয়েছিল। খুব সত্যি কথা। তাহলে মানতেই হয় প্যারা টিচার ভাইয়েরা কিন্তু একাডেমিক স্কোরের দিক দিয়ে কিন্তু কখনোই ফেলা নয়, তারা দক্ষ। কিন্তু এই দক্ষ ভাইয়েরা নিজের দক্ষতাটাকে ভুলে গেলেন কেন? কেউ কেউ মন্তব্য করছেন যে আমরা তালা খুলি, গেট লাগাই, মিড ডে মিলের হিসেব করি, আর আরো অনেক কিছু করি। ভাই সব এগুলো আপনাদেরকে কে করতে বলেছে? কোন অধিকারে বলেছে? সে যিনি বলছেন তিনি অবশ্য আমার মতে প্রধান শিক্ষক মহাশয়, তার কোনো অধিকার নেই। একজন প্যারা টিচারকে গেট খোলা লাগানো, মিড ডে মিলের হিসাব করা, এসব ঘন্টা বাজানো, এসব করে দিতে পারেন না। আসলে আপনারা করছেন, কেন করছেন? আপনার তো ওটা কাজ নয়। আপনারা এত দক্ষ, আপনারা নিজেরাই বলছেন, আমিও বলছি, সবাই বলছে,
আপনাদের নিয়োগটা ছিল একটা যোগ্যতম নির্ণায়ক মাধ্যমে। তাহলে এগুলো যেমন করছেন তাহলে আপনি ভালোবেসে করছেন। এইগুলো করছেন বলেই তো আপনাদের মাইনে বাড়ার অধিকারী হয়ে গেলেন, তা নয়। আপনার কাজ ড্রপ আউট ছাত্রদের খুঁজে আনা একদিন করে, চাইল্ড ট্র্যাকিং, ঠিক আছে, এইগুলো। কিন্তু বাকি যেগুলো আপনারা করছেন বলে দাবি করছেন এবং এই দাবির পরিপ্রেক্ষিতে মাইনে বাড়ানোর দাবি করছেন, এটা ঠিক নয়। মাইনে বাড়বে আপনার যুগের সাথে তাল মিলিয়ে, পরিস্থিতির সাথে তাল মিলিয়ে, ডিয়ারনেস অ্যালাউন্সের অনুকূলে। সময় বদলেছে, জিনিসের দাম বেড়েছে, সেই ল অ্যান্ড অর্ডারে মাইনে আপনাদের ঠিক বাড়বে। এইভাবে তো বেড়ে আসছে। আপনি হিসাব করুন তো, বিচার করুন তো, কোন নেতা আন্দোলন করে 2018 সালে আপনার বেতনটা বাড়িয়েছিল? আপনাদের বেতনের বাড়ার আগে, আগে নয়, আপনাদের বেতন বাড়ার পরেই ঠিক বাকিদের জিও বেড়ে গিয়েছিল যারা আছে। এবারও তাই হবে। প্যারা টিচারদের বেতন যথারীতি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যথেষ্ট মানবিক। তিনি যা করেন তাকে অনেকেই উন্মাদ, পাগলি এসব বলতে পারেন। অত পাগলি তিনি নন। সব দিকে তার যথেষ্ট নজর আছে। একটার পর একটা সেক্টর, একটার পর একটা ডিপার্টমেন্টে তিনি বেতন বাড়িয়ে গেছেন। কেউ বাকি নেই। আলোকে ভাবুন, শুধু বাকি আছেন সমগ্র শিক্ষার কর্মী, শিক্ষক, এদেরও হবে। কিন্তু কোন নেতার ক্রেডিটে নয়, তিনি যেটা ভাবেন সেটা করেন। এটা আমার অভিজ্ঞতা, আমার উপলব্ধি। আমি বিকাশ ভবন থেকে খবর নিজে গিয়ে সংগ্রহ করে এনে বলছি না। আমি নবান্ন ঢুকে ফাইল দেখে এসে বলছি না। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি। এটাই ভবিতব্য। বেতন আপনাদের বাড়বে, সবারই বাড়বে, অবশ্যই বাড়বে। বেতন এটাও দেখবেন, নেতারা যা বলছে একটাও মিলবে না। ভাই, নেতাদের এই সরকারের যেমন ললিপপ চষাচ্ছে, নেতাদের আপনাদেরকে ললিপপ চষানোর মতো যেটা বলছে, কিছু হবে না। আপনি আপনার অভিজ্ঞতা থেকে বিচার করুন, অতীতে কি ঘটেছে সেটা দেখুন। এবার ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটবে। বেতন একজন প্যারা টিচারের 10,000 টাকা, মানে মুনিশ মজুরি 300 টাকা, কিছুই হয় না, সংসার চালান না। ওর থেকে ভ্যান আলা টোটাল অনেক বেশি রোজগার করে, খুব সত্যি। অতএব তার বেতন 20,000 হওয়া একান্ত দরকার, এবং সেটাই হবে। একজন হাই স্কুলের প্যারা টিচার, তিনি কত পান? ইপিএফ যদি না কাটা হতো 1,015, তিনি অবশ্যই 30,000 টাকা পাবেন না। তিনি একটা নির্দিষ্ট জীবন ধারণের উপযোগী একটা ভাতা, একদম ভুলে যাবেন না। এটা ভাতা, এটা বেতন নয়, নট স্যালারি, অনারেরিয়াম, সাম্মানিক, যাই বলেন না কেন, এটা এভাবেই হয়। আপনার অভিজ্ঞতা নেই, আপনি বোঝেন না। আপনি কি করে সিস্টেমের অবমাননা করতে পারেন? অ্যাকর্ডিং টু রুলসের বাইরে আপনি কি করে যেতে পারেন? আপনার ভাতা বৃদ্ধি হবে, স্ল্যাব অনুযায়ী নয়, পে স্কেল অনুযায়ী নয়। আপনার ভাতা বাড়বে থোক, এবং এটাই ফুল অ্যান্ড ফাইনাল। আপনাদের বেতন সমস্ত এমএসকে, সমস্ত একাডেমিক সুপারভাইজার বা শিক্ষা বন্ধুর বেতন তো আগেই বেড়ে গিয়েছে, বা প্যারা টিচার, প্রত্যেকের বেতন 25 থেকে 26-এর ভেতরে। পূর্ব অভিজ্ঞতা এটাই বলছে। এটাও আপনারা মিলিয়ে নেবেন। ধন্যবাদ।